ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। অবশেষে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আজ থেকে ঠিক 62 দিন পর আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারে সংসদ নির্বাচনে প্রায় 13 কোটি ভোটার অংশ নেবেন। এই বিপুল সংখ্যক ভোটারের জন্য ইসি 42,761টি ভোট কেন্দ্র চূড়ান্ত করে হুঁশিয়ারি দিয়েছে, এবারে নির্বাচনে কোনো গাফিলতি সহ্য করা হবে না। এছাড়া তফসিল ঘোষণার পর আজ থেকে কেউ আন্দোলন কিংবা বেআইনিভাবে দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামলে কঠোরভাবে দমন করা হবে বলেও বলছে সরকার। ইসি এবং সরকারের পক্ষ থেকে এমন হুঁশিয়ারির পর বিএনপি অনেকটাই আশ্বস্ত। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তফসিলে সন্তুষ্টি প্রকাশ করে জানিয়েছেন, নির্বাচন নিয়ে বিএনপির কখনোই কোনো শঙ্কা ছিল না। স্বাধীন নিরপেক্ষ পেশাদারিত্বের সঙ্গে ইসি দায়িত্ব পালন করবে বলেও বিশ্বাস প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। তবে জামায়াত ও এনসিপি বলছে তারা ইসির তফসিল ঘোষণা সন্তুষ্ট হলেও ইসির নিরপেক্ষতা ও সক্ষমতা নিয়ে তাদের সংশয় রয়েছে। শেখ হাসিনা পতনের 16 মাস পর আজ তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচন নিয়ে সব ধরনের অনিশ্চয়তার অবসান হলো নাকি না। বাংলাদেশে নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীল আচরণের অভাব থাকার সমালোচনা আছে। অনেকের অভিযোগ, নির্বাচনে যে কোনো মূল্যে জয়ী হওয়ার একটি প্রবণতা আছে দেশের ভোটের সংস্কৃতিতে। এবার কি তার ব্যত্যয় ঘটবে নাকি একই ধারা বজায় থাকার সম্ভাবনা আছে? আলোচনায় আজ রাজভবন স্টুডিওতে আছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, আছেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান এবং আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। আলাউদ্দিন মোহাম্মদ, অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল এবং আজকে আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের সবচেয়ে আকাঙ্ক্ষিত নির্বাচনটি হয়তো অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেই নির্বাচন ঘিরে আসলে আপনাদেরকে আন্দোলন করতে হয়েছে, পুরো বাংলাদেশের মানুষকে রাস্তায় নামতে হয়েছে, সেই নির্বাচনের তফসিল ঘোষণার পরে যখন অন্য পুরনো বড় রাজনৈতিক দলগুলো তাদের মন্তব্য জানিয়েছে, তারা স্বাগত জানিয়েছে তফসিলকে, সেই সময় এনসিপির নেতারা বলেছেন আপনারা তফসিলকে স্বাগত জানালেও নিরপেক্ষতা এবং সক্ষমতা নিয়ে আপনাদের প্রশ্ন আছে। সেই জায়গাটাতে একটু জানতে চাই, এখনো পর্যন্ত আসলে ইসি যেভাবে কর্মকাণ্ড চালাচ্ছে যে জায়গাটিতে আপনাদের কেন এখনো নিরপেক্ষতা কিংবা ইসি সক্ষমতা নিয়েই প্রশ্ন তুলতে হলো? আপনাকে ধন্যবাদ। আমার 200 আলোচক এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অবশেষে আমরা সত্যিকার অর্থেই এই দিনটির জন্য সবাই অপেক্ষা করেছিল। সবচেয়ে বড় বিষয় হলো যে অধ্যাপক ইউনূসের প্রতি যেই সমর্থন এবং আস্থা এদেশের জনগণ রেখেছিল দেশের ক্রান্তিকালে, সেই আস্থাটা বারবার কিছু রাজনৈতিক পক্ষ থেকে জনগণকে বোঝানোর চেষ্টা করেছিল বিভিন্নভাবে যে এই সরকার নির্বাচন দিবে না, এই সরকার 5 বছর থাকবে, এই সরকার আসলে নির্বাচন না দিয়ে দেশকে বিভিন্নভাবে আপনার আরেকটা ক্রান্তিকালের দিকে ঠেলে দিবে। কিন্তু সবসময় আমাদের বিশ্বাস ছিল, আমি বিশ্বাস করি বাংলাদেশের আপামর মানুষের বিশ্বাস ছিল যে অধ্যাপক ইউনূস এই ক্রান্তিকালে দেশের হাল ধরতে পেরেছেন, তিনি নিশ্চয়ই জাতির সাথে প্রতারণা করবেন না এবং তিনি বারবার আশ্বস্ত করছিলেন। তারপরেও যেই আপনার এই সরকারকে বারবার ডিস্টেবিলাইজ করা হয়েছে, সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হয়েছে এবং সরকারের যে প্রাত্যহিক কর্মকাণ্ড সেগুলোকে অনেকটাই শ্লথ করে দেওয়া হয়েছিল নির্বাচনের দাবিকে মাথায় রেখে এবং নির্বাচন নিয়ে শঙ্কার জায়গাটিকে মাথায় রেখে। তো সেই প্রেক্ষাপটে আজকের দিনটি আমি বলবো এটা অবিস্মরণীয় এবং এই সরকারের প্রতি বাংলাদেশের জনগণ যে আস্থা রেখেছিল, আস্থার প্রতিদানের প্রথম পর্ব আমরা মনে করি সূচিত হয়েছে এবং জনগণ সত্যিকার অর্থে এখন নির্বাচনী মাঠে, যেটা গতকাল পর্যন্ত মানুষ বলতো যে আসলে কি নির্বাচন হবে, তফসিল হবে, ইভেন তফসিলের পরও অনেকে বলবে, এটা আমরা জানি, বাট বিষয়টা হলো যে স্টিল আমরা মনে করি যে এটা একটা উত্তম সিদ্ধান্ত হয়েছে, আমরা এটা স্বাগত জানাই। পাশাপাশি নির্বাচন কমিশন এখন পর্যন্ত যেভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনায় আপনার কথায় বিভিন্নভাবে অথবা ট্রেনিং করছে, বিভিন্নভাবে আপনার বলছেন যে তারা প্রস্তুত, কিন্তু আমরা কিন্তু সত্যিকার অর্থে প্রস্তুতি দেখতে পাচ্ছি না। জনগণের মধ্যে যে একটা আপনার নাড়া পড়বে যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, এখন আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে যে অস্ত্র উদ্ধার অভিযান চলবে, যাদের বৈধ অস্ত্র আছে তারা জমা দিবে এবং সব জায়গায় একটা সাতসাজ রব পড়ে যাবে, আমরা কিন্তু সেটা দেখছি না। বরং একটু স্বস্তি দেখা যাচ্ছে, এটা সত্য, কিন্তু একই সাথে একটা আশঙ্কা এখনও রয়ে যাচ্ছে যে এই নির্বাচন যে আসলে ঘাপটি মেরে থাকা যেই অপশক্তি এখনও লুকিয়ে আছে সমাজের মধ্যে,
তারা কি নির্বাচনকে কোনোভাবে বাধাগ্রস্ত করার এখনও পায়তারা করে যাচ্ছে কিনা। সেই ক্ষেত্রে অবশ্যই নির্বাচন কমিশন এবং সরকারকে আমরা সতর্ক করিয়ে দিতে চাই যে আপনারা অবশ্যই নিরপেক্ষ এবং লেভেল প্লেয়িং ফিল্ড সত্যিকার অর্থে যেটা বোঝায়, পাশাপাশি আরপিওতে যে আইন আছে, যে আইন আসলে কখনোই কেউ মনে করে না যে আইন পালন করতে হবে, অন্তত এই নির্বাচনের মাধ্যমে এমন একটি দৃষ্টান্ত তৈরি হোক যে নির্বাচন যে খরচ, নির্বাচনের যে আচরণমালা, নির্বাচনের যে বিধিমালা, এগুলো অনুসরণ ক্ষেত্রে প্রার্থী এবং যারা নির্বাচন পরিচালনা করবেন তাদের সবার মধ্যে এই দৃঢ়তাটা আমরা দেখতে চাই, যে কাগজে আছে এটা বাস্তবে থাকবে না, যে এটাই এমনভাবে হয়ে আসছে, এটা যাতে না হয়। এবার যাতে সত্যিকার অর্থেই জনগণ প্রত্যাশিত একটি নির্বাচন, যে নির্বাচনে আমরা দেখেছি যে অপশক্তি, কালো টাকার প্রভাব, পেশি শক্তির প্রভাব এই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে পারি, সেই দৃষ্টান্ত স্থাপনের জন্য এই সরকার এবং এই নির্বাচন কমিশন কাজ করবে, সেই প্রত্যাশা আমরা রাখছি। এবং সেই প্রত্যাশার জায়গা থেকে আমরা সতর্ক করে দিচ্ছি যে শুধুমাত্র তফসিল ঘোষণা করা অথবা নির্বাচন পরিচালনা করাই আপনার এই সরকারের মূল কাজ নয়। সরকারের মূল কাজ হলো নির্বাচনটা যাতে গ্রহণযোগ্য হয়, নির্বাচনটা যাতে ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ না হয়, এবং এটার মাধ্যমে যাতে গণতন্ত্র উত্তরণের প্রথম যে ধাপ, গুরুত্বপূর্ণ ধাপ, এটা অর্জিত হয়। যে সক্ষমতার কথা আজকে নির্বাচন কমিশনার বলেছেন, বা আসলে যে ভাবে এবারের সামনে নির্বাচনকে ঘিরে আসলে প্রশাসনকে সাজানো হচ্ছে কিংবা যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে, সেটি দেখার পরেও কি আপনাদের মনে হচ্ছে সেই সক্ষমতা এখনো পর্যন্ত আসলে এই নির্বাচন কমিশনের নেই? না, আমরা এই নির্বাচন কমিশনের প্রস্তুতিকে অ্যাপ্রিসিয়েট করি, বাট এটা সবার মধ্যে আশঙ্কাটা আছে। কারণ আমরা রাতারাতি তিনটা আপনার নির্বাচন যেভাবে কক্ষিগত হয়েছিল, সেভাবে হঠাৎ করেই যে একটা নির্বাচন হবে খুব বেশি আপনার গ্রহণযোগ্য এবং ফেয়ার নির্বাচন হবে, এই বিষয়টা কিন্তু নির্বাচন করার পর বোঝা যাবে। সো আমরা সবসময় এই সতর্কতা দিতে চাই এবং আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই যে আপনারা ভিজিবল কিছু করুন, যাতে মানুষ বুঝতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো যে নির্বাচন কাদের জন্য। নির্বাচন কিন্তু রাজনৈতিক দলের জন্য না, নির্বাচন কিন্তু যারা আমরা নির্বাচন পরিচালনা করবো তাদের জন্য, নির্বাচন এই দেশের জনগণের জন্য। যেই জনগণ নির্বাচনে ভোট দিতে যাবেন, সে জনগণ নিরাপদ বোধ করছে কিনা, এই জায়গাটা দেখতে হবে। আমরা দেখি যে গতকালকেও নারায়ণগঞ্জে আমাদের একজন পোস্টার লাগাতে গিয়েছে, তাকে ছুরিকে আঘাত করে একটা রাজনৈতিক দলের কর্মীরা আমাদের জাস্ট পোস্টার লাগাতে গিয়ে 3 জনকে আপনার আহত করেছে। দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আপনার এখনও যেভাবে আপনার একে অপরের উপর হামলে পড়ছে এবং এটা কোনো বিচার হচ্ছে না, এই জায়গা থেকে অবশ্যই আশঙ্কা তৈরি হয়। এবং আমরা এই জিনিসটাই চাই যে ভোটাররা নিরাপদে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারছেন কিনা, এটাই একমাত্র ইন্ডিকেটর। আরো বাড়ছে কিনা সেটা নিয়েও যখন প্রশ্ন থাকে, অ্যাডভোকেট আতিকুর রহমান, নির্বাচন ঘিরে আসলে বাংলাদেশে দীর্ঘ সময় পর্যন্ত যেই সবচেয়ে বড় অভিযোগ কিংবা চ্যালেঞ্জ ছিল, সেটি হচ্ছে কাদের অধীনে আসলে নির্বাচন হচ্ছে। এবার হয়তো সেই অভিযোগটা প্রায় নেই বললেই চলে, কারণ এবারে তো অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হচ্ছে এবং তাদেরকে আমরা নিরপেক্ষ সরকার বলতেই পারি। এরপরও জামাত মনে করছে যে লেভেল প্লেইং ফিল্ড নেই, এবং আজকে তফসিল ঘোষণা হয়েছে। আজকে আপনাদের সহকারী সেক্রেটারি জেনারেল তিনি বলেছেন নির্বাচন নিয়ে সংশয় থাকলেও তফসিল ঘোষণা আপনাদের আশ্বস্ত করেছে। এখনো আপনারা কি সংশয় দেখতে পাচ্ছেন? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং দেশবাসী যারা শুনছেন, সবাইকে আমরা শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। প্রথমত হচ্ছে আজকের এই ঘোষণার মধ্যে দিয়ে জাতির একটা প্রত্যাশা পূরণ হয়েছে। কারণ আমাদের ইলেকশন ফেব্রুয়ারিতে হবে কি না, নানা মহলে কিন্তু আলোচনা ছিল এবং অনেক জায়গা থেকে আমাকেও বলা হয়েছে যে ইলেকশন হবে না, কমপক্ষে 1 বছর পিছিয়ে যাবে। আজকের এই জায়গা থেকে এটা অনিশ্চয়তা, সংশয় এবং সন্দেহের অবসান হয়েছে নিঃসন্দেহে। এখন দেখুন জনগণের মাঝে যেই এখনও সংশয়টা রয়ে গিয়েছে, যেহেতু আমি একজন প্রার্থী, আমি প্রতিদিনই জনগণের সাথে আমার সম্পৃক্ততা হচ্ছে। অনেকেই আমাদেরকে বলেন যে ভোট কেন্দ্রে আমরা যাওয়ার সুযোগ পাবো কিনা, অথবা কেন্দ্র দখল হতে পারে, সেখানে আপনাদের কোনো ভূমিকা থাকবে কিনা। তা আমরা মনে করি জনগণের মাঝে যে আশঙ্কা রয়েছে, এই জায়গাটাতে নির্বাচন কমিশনকে সঠিক ভূমিকা রাখতে হবে। বিগত সময়ে আমরা দেখেছি আরপিও কাগজে কলমে থাকে, সরকার যা বলতো ওই আলোকেই হলো কমিশন চলতো, আমরা ঠুটো জগন্নাথের মতো। আমরা দেখতে চাই এখন যেহেতু দেশ নির্বাচনী ট্রেনে অলরেডি চলে গিয়েছে, এখন থেকে কোনো অবস্থাতেই কোনো আইন পালন করার ক্ষেত্রে, বাস্তবায়ন করার ক্ষেত্রে নির্বাচন কমিশনকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, নাম্বার 1। দ্বিতীয়, কোনো দুর্বলতা প্রদর্শন করা যাবে না। যেই হোক, আমার দল হোক কিংবা অন্য কোনো দল হোক, কারো শক্তি কিংবা কোন দল কোন অবস্থানে আছে এই বিবেচনা না করে সঠিকভাবে জনগণ বুঝতে পারে না একটা লেভেল প্লেইং ফিল্ড আছে, মাঠটা সমতল আছে,
এবং নির্বাচন কেউ ভিন্ন ধরনের পরিবেশ তৈরি করার সুযোগ পাবে না। এই জায়গাটিতে কালকে থেকে বোঝা যাবে, যেহেতু এখন আমরা অলরেডি আমরা সব নমিনিরাই আমরা নিয়মের মধ্যে আমরা পড়ে গেছি। আমি একটু এখানে যুক্ত করে অ্যাডভোকেট আতিকুর রহমান, যে নিয়মের কথা আপনি বলছেন এবং আপনি বিশেষ করে যে উল্লেখ করছেন যে আসলে রাজনৈতিক দলগুলোর যারা কর্মী আছেন তাদের মধ্যে যে সহনশীল আচরণ, সেটি নিয়ে তো আপনি কথাটা বলছেন। সেই সহনশীল আচরণের জায়গাটাতেও বেশ ঘাটতি পড়তে দেখছি আমরা, বিশেষ করে বিএনপি জামাতের নেতাকর্মীদের মধ্যেও এক ধরনের সহনশীল আচরণের ঘাটতি হচ্ছে, এক ধরনের সংঘাতময় পরিবেশ সৃষ্টির আশঙ্কা খুব বেশি তীব্র হচ্ছে কিনা? দেখুন, এটি এখনও তীব্র বলা যাবে না। বাংলাদেশের বিগত ইলেকশনগুলোর আগে যে পরিবেশটা ছিল এটা অনেকটা বেটার। এগুলো কিছু কথাবার্তা হচ্ছে, কথার পেটে কথা হবে, এবং এখনও যতগুলো জায়গায় ঘটনা এটা উল্লেখ করার মতো না। আমরা এটা বলতে এখনই চাই না যে না খুব খারাপ অবস্থা আছে। যতটুকু আছে যদি সবাই আমরা সহনশীল হই যার যার অবস্থান থেকে, আমরা মনে করি বাংলাদেশের ইতিহাসে একটা সেরা নির্বাচন এবার জাতি পাবে। আমি মনে করি এখন দায়িত্ব হচ্ছে আমাদের নির্বাচন কমিশনের, তাদেরকে মাঠ সমতল করার জন্য এবং একটা সুষ্ঠু পরিবেশ যাতে করে কোনো ধরনের সন্ত্রাসের আশঙ্কা না থাকে, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এটা খুব তাড়াতাড়ি। অস্ত্রধারী যারা সন্ত্রাসী তাদের গ্রেপ্তার করতে হবে, যেই দলেরই হোক। এখানে কে কোন দলে আছে বিবেচনা করার জন্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হতে হবে। এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থানটা আমরা খেয়াল করি, তারা অনেকটাই এখনও খুব বেশি যে দায়িত্ব নিয়ে কাজ করা সেটা আমরা দেখি না। এই জায়গাতে আশ্বস্ত জনগণকে না, আমাদের যারা এবার দায়িত্বে থাকবেন, নির্বাচনের দায়িত্বে, তারা সবাই খুব দৃঢ় থাকবেন এবং কোনো অবস্থাতে কোনো অপ্রীতিকর পরিবেশ কেউ ইচ্ছা করলো সেখানে। এই জায়গাটিতে তো আসলে রাজনৈতিক দলগুলোরও এক ধরনের সহযোগিতার প্রয়োজন রয়েছে, সেটি করতে আপনারা কতখানি প্রস্তুত? আমরা অবশ্যই প্রস্তুত। দেখুন, আমরা মনে করি এবারের নির্বাচনে যাতে জনগণ মনে করে যে আমরা যাব, আমরা অ্যাজ এ রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের ভূমিকা, আমরা কাউকে ফোর্স করব না। আমরা মনে করি যে যারা দায়িত্বে থাকবেন সবাইকে স্বাধীনভাবেই তার দায়িত্বটা পালন করতে দেওয়ার মধ্যেই আমরা আমাদের কাজ সঙ্গে করতে চাই। এই জন্য আমরা বলবো যে এখানে যারা এখানে আছেন যাতে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা হয়। এখন থেকেই আমরা দেখতে চাই, আমার ক্ষেত্রে হতে পারে যদি আমি কোথাও আইনের ব্যত্যয় ঘটাই, আমাকেও তারা ধরবে, যাতে করে কোনো নমিনি। নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে আমরা বলতে শুনি, কেন জানি না নির্বাচনের পরে বেশিরভাগ রাজনৈতিক নেতাকর্মীরা সেটি ভুলেও যান। না, এবার কিছু পরিবর্তন আসবে। দেখুন, বাংলাদেশ তো একভাবে আমরা পার করেছি, তো এবার যেহেতু একটা আমরা সংস্কারের মধ্যে আছি এবং নানাভাবে আমরা এখন সবাই আমরা কিছুটা দায়িত্ববান হয়েছি, আশা করি এবার এটার কিছুটা গুণগত পরিবর্তন আসবে। মাহমুদা হাবিবা, তফসিল ঘোষণার পর তারেক রহমান বলেছেন নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে তত সহজ হবে না, এবং তফসিলকে আপনারা সাদরে গ্রহণ করেছেন এবং আপনারা তফসিল ঘোষণার হলে সেই জায়গাটিতে বিএনপিকে আজকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে, এবং অনেকেই বলার চেষ্টা করছেন যে যত দ্রুত নির্বাচন সংগঠিত হবে তত দ্রুত হয়তো বিএনপি ক্ষমতায় চলে যেতে পারে। সেই ভাবনার থেকেই আসলে বিএনপি এত বেশি উচ্ছ্বসিত। এই প্রশ্নটা তো আপনাদেরকে অনেকবার মুখোমুখি হতে হয়েছে, কিন্তু তারেক রহমান যখন বললেন নির্বাচনকে যত সহজ ভাবা হচ্ছে তত সহজ হবে না, ঠিক কোন আশঙ্কার কারণে তিনি এই কথা বলেন? আপনাকে অনেক ধন্যবাদ। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচকদের এবং যারা শুনছেন তাদেরকে। তিনি এই বক্তব্যটা যখন দিয়েছেন সেটা বিকেলবেলা, মানে তখনও তফসিল ঘোষণা হয়নি। তফসিল ঘোষণা হচ্ছে সন্ধ্যা 6টায়। এটা বিকেলে আমাদের যে ট্রেনিং চলছে, প্রশিক্ষণ চলছে দেশব্যাপী, মানে 7 দিন ব্যাপী। আজকে সেইখানে সেটা একটা বক্তব্য। ডেফিনেটলি নির্বাচন অনুষ্ঠানের দিন পর্যন্ত আমরা বেসিক্যালি 5ই আগস্টের পর থেকে কিংবা 8ই আগস্ট যখন এই সরকার ক্ষমতা গ্রহণ করলো, তারপর থেকে এই সরকারের এত দূর হেঁটে আসা, প্রতিটা মানে কি বলবো, 36শে জুলাই বা 5ই আগস্টে যারা অংশীজন তাদের পূর্ণ সমর্থন থাকার পরেও সহজ ছিল না এই জার্নিটা। প্রতিনিয়ত এবং ইভেন আজকের দিনটা, আগামী যে দিন আসবে সেই দিনগুলোতেও এটা যত দিন যাবে ধরে নিচ্ছি আমরা যে মানে বেসিক্যালি এটা আমরা দেখতেও পাচ্ছি যে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা, নানা ধরনের বিশেষ করে আমরা একটা কথা মোটের ওপরে যখন নিজেরা যুদ্ধ করি, নিজেরা নানা ধরনের মতবিরোধ থাকে, মোটের ওপর একটা কথা আমাদের মাথা থেকে কারোরই সরে যাওয়া উচিত না, সেটা হচ্ছে যে আমাদের প্রধান প্রতিপক্ষ হচ্ছে এই নির্বাচনটা বলুন বা সরকারকে সুষ্ঠুভাবে তাদের দায়িত্বগুলো সম্পন্ন করে একটা পর্যায়ে পর্যন্ত বাংলাদেশকে তুলে নিয়ে যাওয়া। হ্যাঁ, দেখুন তারা যে দায়িত্বগুলো নিয়েছেন আমরা দেখেছি, সংস্কার যেভাবেই হোক, ঐকমত্য কমিশন একটা দীর্ঘ মিটিং করে এক জুলাই সনদ হয়েছে, সেটা জুলাই সনদের যেই
সই হয়েছে, তারপরে আপনার বিচারের একটা রায় হয়েছে, কাজগুলো ধীরে এগিয়েছে, কাজগুলো সবার হয়তো সব অর্থে 100% মনোপুত হয়নি, কিন্তু কাজগুলো এই জার্নিটা কিন্তু ছোট জার্নি ছিল না। আজকে অভিনন্দন জানাতেই হয় অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে, তারা ফাইনালি তফসিলটা ঘোষণা করতে পেরেছেন। কিন্তু তফসিল ঘোষণা থেকে নিয়ে নির্বাচন হওয়া পর্যন্ত আমরা আজকের বাস্তবতায় যদি 11ই ডিসেম্বরে আলাপ করি, আজকে থেকে ঠিক 2 মাসের মাথায় 12ই জানুয়ারি, আপনার 2টা মাস মানে 60 দিন। এই 60 দিন তো এটা তো জার্নি সহজ হবে না, এটা ধরে নিয়েই আমাদের কাজ করতে হবে। কাজে নির্বাচন এটা একটা, আর আরেকটা হলো ভোটারদের কাছাকাছি মানে বিশেষ করে আমাদের যারা মনোনীত প্রার্থী তাদের জন্য ভোটারদের ভোট মানে অর্জন, মানে আস্থা অর্জন, যেন তারা ভোট দিতে পারেন, এটাও তো একটা জার্নি, এটাও তো একটা চ্যালেঞ্জ। সবগুলোই চ্যালেঞ্জ, সব কিছু মিলিয়েই বলা হয়েছে যে ভোটটা খুব সহজ ভোট হবে না। এইবার 6.5 কোটি ভোটার প্রথমবারের মতো ভোট দিচ্ছেন। আমি আসলে এটা বলতে পারি না যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে কিনা আমি জানি না, 13 কোটি কিন্তু ভোটার অংশ নেবে, অলমোস্ট 12 কোটি 76 লাখ টু বি এক্সাক্ট, মানে অলমোস্ট 13 কোটি। তো এখন যে এইবারের নির্বাচন যে নিঃসন্দেহে মানে অত্যন্ত উৎসব মুখর হবে, এটা আপনি লিখেই রাখতে পারেন। কারণ হচ্ছে যে যারা এই যে 6.5 কোটি লোক যারা 50 বছরের নিচে, তারা কিন্তু একবার অধীর আগ্রহে ওয়েট করছে। আপনি ভোট দিতে পেরেছেন কিনা আমি জানি না, কিন্তু নিশ্চয়ই আপনারও মনে হয়েছে যে না, ফাইনালি আমি 12ই ফেব্রুয়ারি ভোটটা দিতে পারবো। কাজেই এইবারে ভোটটার বিশেষত্ব হচ্ছে যে প্রথমত আপনি যেটা আলাউদ্দিন বলছিলেন যে এর আগে দিনকে রাত করা হয়েছে, কিংবা ভোটের নির্বাচন থেকে ভোটটাকে মাইনাস করা হয়েছে, সেটার কেন সুযোগ নেই জানেন? কারণ সেই সময় তো সরকারই ছিল, তারা নিজেরাই তো চাইছিল যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে। কাজে নির্বাচন নামক ব্যবস্থাটাকে রেখে ভোট অংশটাকে তারা কেটে দিয়েছিল। এখন আবার এরকম অভিযোগ বিএনপি বিরুদ্ধে আছে যে বিএনপিও যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে চাইছে, এবং আপনাদের কর্মীদের মধ্যে যে ধরনের সহিংসতার কথা আমরা শুনতে পাচ্ছি, বেশিরভাগ অভিযোগই আসছে যে কোনো মূল্যে বিএনপির কর্মীরা অন্য রাজনৈতিক দলের কর্মীদেরকে, যে একটু অভিযোগ করছিলেন ওই ইতিমধ্যে আলাউদ্দিন, যে পোস্টারও লাগাতে দিচ্ছেন না কোথাও। বেশিরভাগ অভিযোগ এই ধরনের সহিংসতা, যেমন আগামীকাল থেকে এবার আপনাকে বলি, অভিযোগ করা এবং অভিযোগ নিবন্ধিত করা দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আগামীকালকে আমাদেরও অসংখ্য অভিযোগ আছে। আপনি যদি জামাতে ইসলামের ভাইকে জিজ্ঞেস করেন, তারও অসংখ্য অভিযোগ আছে। আমাদের যারা প্রার্থী তাদের অসংখ্য অভিযোগ আছে। আমি নিজে প্রার্থী হিসেবে মানে হওয়ার জন্য দৌড়াদৌড়ি করেছি, তখন আমি আমার নিজের নির্বাচনী এলাকাতে আমি দেখেছি অভিযোগ এটা থাকবেই নির্বাচন নিয়ে। কিন্তু নির্বাচনে যেটা এখন বেস্ট পার্ট, এই যে তফসিল ঘোষণা হয়ে গেল, এখন কিন্তু স্টিয়ারিং চলে গেছে নির্বাচন কমিশনারের কাছে, এই নির্বাচন কমিশনের কাছে। সোজা কথায় তারা এখন কিন্তু সুপ্রিম অথরিটি, নির্বাচন সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ডের, দৈনন্দিন রাষ্ট্র চালানো নয়, নির্বাচন সংক্রান্ত। ফলে এখানে যা ইনারা এখন শো করুন যে তারা কতটুকু মানে এই জায়গাটায় মানে শক্তিশালী ভূমিকা, আমি বলতে চাইছি নিরপেক্ষ, তারা পালন করতে পারেন। দেখুন এইখানে পোস্টার ছেঁড়া, পোস্টার তো বোধহয় অ্যালাউডই না, এবার তো বোধহয় বিলবোর্ড আর কি যেন আছে। তো এইগুলাতে যদি অন্য কিছু হয় সেটা অভিযোগ যাবে, অভিযোগ পাল্টা অভিযোগ, এবং এই অভিযোগের নিষ্পত্তি হচ্ছে কিনা এটার উপরেই আগামীর মানে এই নির্বাচন কমিশনের অনেক কিছুই আপনার বোঝা যাবে। আর আপনি যেটা বললেন যে বিএনপি যে কোনো মূল্যের কোনো সুযোগই তো নাই। যে কোনো মূল্যে যদি যে ক্ষমতায় যেতে হতো, যখন 5ই আগস্টের পরে জাতীয় সরকারের একটা প্রস্তাবনা এসেছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেতে পারতো। যতবার আওয়ামী সরকার গঠন করেছে, প্রতিবার বিএনপির কাছে একবার করে প্রস্তাব এসেছে যে কোনো মূল্যে ক্ষমতার একটা অংশীদার হওয়ার জন্য। একই জায়গায় এনসিপি নেতাও আজকে অভিযোগ করেছেন যে সেই সময়টাতে আসলে বিপ্লবী সরকার গঠন করা সম্ভাবনা ছিল, কিন্তু আপনারাই সেই বিপ্লবী সরকার গঠন করতে দেননি। আমি এই জায়গাটিতে আসবো, একটি বিরতি নিতে ফিরতে চাই। ব্রিটিশ প্রাতিনিধিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। ব্রিটিশ প্রাতিনিধিত রাজকাহন দেখছেন। মাহমুদা হাবিবা, আপনি বলছিলেন যে বাংলাদেশ আসলে গণতান্ত্রিক ধারায় পৌঁছাতে যাচ্ছে, এবং আপনাদের এই কথার জায়গাটিতে অনেকেই সবাই বলার চেষ্টা করছে, বিশেষ করে এনসিপির একজন নেতা, তিনি বলেছেন 5 আগস্ট পরবর্তী ক্যান্টনমেন্ট বৈঠকে দুর্নীতির মাস্টার মাইন্ডের মাথায় আওয়ামী বুদ্ধিপনা চড়ে বসে। তখন বিএনপি এবং জামায়াত ক্যান্টনমেন্টে ছিল, জামায়াতের অন্তরে আওয়ামী প্রেম জেগে ওঠে, তাই তারা বিপ্লবী সরকার গঠন করতে দেয়নি। অথচ একটি বিপ্লবী সরকার গঠন করতে পারলে বর্তমানে দেশের এই পরিস্থিতি হতো না। দেখুন, এটা তিনি কি চিন্তা করে বলেছেন তিনি এটা ভালো বলতে পারবেন, কিন্তু যতখানি তিনি এটা জামাত ইসলাম কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে এটা ছেড়ে চাপানোর চেষ্টা করছেন, বিষয়টা তা না। তারা নিজেরাও ছিলেন, প্রথম থেকেই ছিলেন, আলাপ আলোচনাতে ছিলেন, এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো খুব ক্লিয়ার তার স্ট্যান্ডের ব্যাপারে। আমরা প্রথম থেকে নির্বাচনবিহীন কোনো সরকার গঠন করার কোনো প্রচেষ্টায় একেবারে এতদিন পর্যন্ত, দেখুন এই 17-18 বছর যে গেছে, অন্তত 3 দফা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুযোগ হয়েছিল এই
নির্বাচনবিহীন সরকারে সরকার গঠন করার সুযোগ হয়েছিল যখন 1/11 হয় তারপরে, কিন্তু কোথাও এই বিষয়টাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনমুখী দল, নির্বাচন ছাড়া বা জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো চিন্তা তখনও ছিল না, আজও নাই। নিঃসন্দেহে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা উচ্ছ্বসিত, একেবারে সত্যিকার অর্থে উচ্ছ্বসিত। কারণ দীর্ঘদিন পরে যেইভাবেই আপনি দেখেন না কেন, গোটা বাংলাদেশের মানুষজনের সাথে আজকে কথা বলেন, এক ধরনের স্বস্তি, শুধুমাত্র তফসিল ঘোষণাটাই কিন্তু এক ধরনের স্বস্তি এনে দিয়েছে। কারণ একটা সংখ্যা কিন্তু সবার মধ্যে কাজ করেছে, আদৌ কি হবে, নির্বাচনের তফসিলটা কি ঘোষণা হবে, কিংবা নির্বাচন পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো কি। আমরা নিজেরাই বহু টকশো করেছি যে আপনি কি মনে করেন নির্বাচন কি হবে, সম্ভবত আপনাকেও বহুবার এই প্রশ্নটা করতে হয়েছে। কিন্তু রিয়ালিটি হলো যে এই তফসিল ঘোষণা কিন্তু অ্যাটলিস্ট এক ধরনের স্বস্তি, বিশেষ করে যারা সাধারণ মানুষের ভোটাধিকার তাদের হাতে ফিরিয়ে দিতে চায় তাদের সকলের মধ্যে স্বস্তি দেখা গেছে। আপনি দেখুন প্রতিটা রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাত ইসলামী, এনসিপি, সবাই কিন্তু এটা শুভেচ্ছা জানিয়েছেন। ফলে এই যে জাতীয় সরকার বলুন, এটাকে আসলে বিপ্লবী সরকার বলার তো সুযোগ নাই। এনসিপি যিনি বলেছেন এটা বিপ্লব ছিলও না, এটা ছিল গণ অভ্যুত্থান। যেটা হতে পারতো একটা জাতীয় সরকার হতে পারতো, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নীতিগত কারণে সেটাতে অংশগ্রহণ করার কথা। অ্যাডভোকেট আতিকুর রহমান, এবারের নির্বাচন নিয়ে তো অনেক ধরনের আলোচনা সমালোচনা, বিশেষ করে রাজনৈতিক কৌশল পাল্টে ফেলার এক ধরনের আলোচনা চলছে। এবারে জামায়াতে ইসলামের একজন সনাতন ধর্মাবলম্বীকে আপনারা মনোনীত করেছেন, সেই জায়গাটি নিয়েও অনেক আলোচনা সমালোচনা চলছে, তাকে নিয়েও অনেক সমালোচনা আছে। এই সব কিছু মিলিয়ে আসলে নির্বাচনের যে শঙ্কা বা নির্বাচনের দিনে আসলে কোনো ধরনের সংঘাত সহিংসতা হতে পারে কিনা, সেটি আপনারা কিভাবে দেখছেন? দেখুন, জামাত ইসলামী এখন যে জায়গাটাতে গিয়ে আমরা দাঁড়িয়েছি, আমরা মনে করি আমাদের দেশটাকে সবাইকে নিয়ে আমাদের করতে হবে। এই জন্য জামাত ইসলামী এখন একটা ইনক্লুসিভ রাজনীতির দিকে আমরা অগ্রসর হচ্ছি। কারণ এই দেশটা তো আমরা যেরকম মুসলিম, আমরা সংখ্যাগরিষ্ঠ, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আরও কিন্তু ধর্মের মানুষেরা আছেন। একটা দেশকে অগ্রসর করতে হলে সকল দল মতের মানুষেরই তার অধিকার স্বার্থগুলোকে নিয়ে আপনার অগ্রসর হওয়ার চেষ্টা করতে। এই জন্য জামাত ইসলামী আমাদের দেশে তো প্রায় 5 থেকে 6% আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা আছেন, এবং যাতে করে সকল দলকে নিয়ে একটা অন্তর্ভুক্ত সকল শ্রেণী মানুষ সম্পৃক্ত হয়, একটা ইনক্লুসিভ দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে জামাত ইসলামী এই কাজটি করেছে। আমরা মনে করি না, মূলত ধর্মভিত্তিক রাজনীতি করছেন। দেখুন আমাদের দলীয় গঠনতন্ত্রে আছে, যদি কোনো ভিন্ন ধর্মের মানুষ, তিনি যে ধর্মেরই হন, যদি তিনি জামাতের নীতি আদর্শের সাথে একমত হন, তাহলে তিনি আমাদের সংগঠনের সহযোগী হতে পারেন। কিন্তু এই মুহূর্তে অন্যান্য রাজনৈতিক দলগুলো এই অভিযোগও করছে যে আপনারা আসলে ধর্মের কার্ড খেলছেন। শুনুন, আমাদের বিরুদ্ধে অভিযোগ কখনো শেষ হবে না। যখন আমরা এটি দেই নাই তখন বলতে আমরা সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তি। এখন যখন আমরা সবাইকে নিয়ে আবার অগ্রসর, এখন আবার এক ধরনের এক শ্রেণীর মানুষেরা জামাত ইসলামীকে নিয়ে এগুলো বলবে, এবং এই বলার মধ্যে দিয়ে আমরা আমাদের বিশ্লেষণ করার সুযোগ আমরা পাই। বর্তমান হচ্ছে বাংলাদেশের জামাত ইসলামী যে উত্থানটা হয়েছে, দেখুন অনেকে এটা ভাবতে পারেনি, অনেক কিছুটা নার্ভাস যে এই অবস্থা জামাত ইসলামী যে 15 বছরে জামাত ইসলামীকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রযন্ত্র ভূমিকা পালন করেছিল, সেই জামাত ইসলামী তার সংগঠন পরিচালনা করে এবং 5ই আগস্টের পরে দলটাকে একটা উপরে নিয়ে আসাটা, জনগণের কাছে গ্রহণযোগ্য করাটা, এটা অনেকে সহজে মানতে পারছেন না বলে ছোটখাটো ইস্যুগুলোকে আসে না। যেহেতু রাজনীতিতে আমরা বহু দল আছি, সবাই তো কথা বলে, কিন্তু জামাত ইসলামীর এই বাংলাদেশের মানুষের যেটা মন আমরা জয় করতে পেরেছি, এটা বিশাল অর্জন আমাদের জন্য। আমরা মনে করি জামাত ইসলামী এখন ডিসিশন যেগুলোই নিচ্ছে, এগুলোকে দেশের মানুষ সাদরে গ্রহণ করে নিচ্ছে, এবং আমরা তো মনে করি আমাদের এই সিদ্ধান্তটাকে নেতিবাচকভাবে দেখেছে সংখ্যাটা খুবই কম। না, জামাত ইসলামী এটা উদারভাবে আমরা কাজ করে যাচ্ছি, এবং সবাইকে নিয়ে আমরা চলতে চাই, যাতে সকল শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব এখানে হয়ে থাকে। এনসিপি আলাউদ্দিন মাহমুদ, এনসিপি নেতাকর্মীরা মনে করছেন বাংলাদেশে এই মুহূর্তে আর কখনোই মুক্তিযুদ্ধ কিংবা ধর্মের কার্ড খেলার যে রাজনীতি, সেটি করার সুযোগ নেই। সেই সাথে আপনারা এটাও বলেছেন আপনারা সংস্কার আর অধিকার আদায়ের রাজনীতি করবেন, কোনো দুর্নীতিবাজ চাঁদাবাজদের ঠাঁই হবে না। দুর্নীতিবাজ চাঁদাবাজির যে অভিযোগ, সেটি আসলে বিএনপি, জামাত, এমন এনসিপি সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধেই আছে। সেগুলোকে আপনারা কিভাবে নিরসন করবেন নির্বাচনের আগে? প্রথমত আপনি যে প্রথম বাক্যটি বললেন, সেটা হলো যে বাংলাদেশকে দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের যে মৌলিক অধিকার, যে সে তার যারা শাসক, তারা দেশ পরিচালনা করবেন, তাদেরকে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করতে পারবেন। একটা সফল রিপাবলিকের এটাই মূল মন্ত্র।
এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সবচেয়ে বড় যে চেতনা ছিল সেটা গণতন্ত্রের চেতনা ছিল। এবং যেহেতু আপনার পাকিস্তানে 1970 সালে নির্বাচন সংগঠিত হয়, নির্বাচনের পর নির্বাচিত যে প্রতিনিধিগণ তাদেরকে সরকার গঠন করতে দেওয়া হয়নি, সেখান থেকে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের সূত্রপাত। তো সেক্ষেত্রে অবশ্যই গণতন্ত্র এবং ভোটাধিকার আমাদের স্বাধীনতার চেতনার সাথে সম্পৃক্ত। কিন্তু বাংলাদেশে 3টি নির্বাচন হয়েছে, যে 3টি নির্বাচনেই মূল অজুহাত ছিল যে আপনার যদি নির্বাচন হয় তখন মৌলবাদী গোষ্ঠীর হাতে ক্ষমতা চলে যেতে পারে। কিছু ক্ষেত্রে তারা উন্নয়নের কথা বলেছে, উন্নয়ন বনাম গণতন্ত্র, মানে বিভিন্ন ফ্রন্টে তারা জিনিসটা খেলেছে। কিসের ভিত্তিতে খেলেছে? আপনাকে ফিরে যেতে হবে শাহবাগে, যখন বাংলাদেশে প্রথমবারের মতো শাহবাগে একটি গোষ্ঠী এবং শাপলা একটি গোষ্ঠীকে দাঁড় করানো হয়, বাংলাদেশের জনগণকে মুখোমুখি দাঁড় করানো হয়। মুখোমুখি দাঁড় করানোর মাধ্যমে এই যে একটা বিভাজন সৃষ্টি হয়েছে, এই বিভাজনটাই কিন্তু ছিল শেখ হাসিনার ফেসিবাদের মূল ভিত্তি। সেই জায়গা থেকে আমরা এটা বারবার বলে আসছি। এবং 2024 সালের যে গণ অভ্যুত্থান ঘটেছে, গণ অভ্যুত্থানে কিন্তু এই বিভাজন আপাতভাবে ভেঙে গিয়েছে। ভেঙে যাওয়াতেই কিন্তু এই এত বড় গণ অভ্যুত্থান সংঘটিত হতে পারলো। এবং গণ অভ্যুত্থানের পর আমরা তখনই বলেছি যে বাংলাদেশে মতাদর্শিক রাজনীতির অবসান ঘটেছে। কাদের হাতে অবসান ঘটেছে? সেই জনগণের হাতে, যেই জনগণ মতাদর্শিক বিভাজনের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যের স্বার্থে, দেশকে মুক্ত করার স্বার্থে কাঁধে কাঁধ মিলে এক হয়ে গিয়েছিল। আপনি নিশ্চয়ই খেয়াল করে দেখবেন 24 সালের জুলাই আগস্টে একসাথে চারুকলার যে মেয়েটি এবং মাদ্রাসার যে ছেলেটি, তাদের মধ্যে সহাবস্থানে আপনার সেখানে কোনো বাধা ছিল না। কেউ কাউকে জিজ্ঞেস করেনি যে এখন আবার সেই দূরত্বটা অনেক সুস্পষ্ট হচ্ছে না। এই জায়গাটাই আমরা আসলে বারবার এই জায়গাতে ফিরে যেতে চাচ্ছি, যে এই যে একটা গণ অভ্যুত্থান হলো, জনগণের যে অভ্যুত্থান হলো, কিসের বিরুদ্ধে অভ্যুত্থান? বিভাজনের বিরুদ্ধে অভ্যুত্থান, ফেসিবাদের বিরুদ্ধে অভ্যুত্থান, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে অভ্যুত্থান। এই সবগুলো জায়গায় জনগণ যে জেগে উঠেছে, এই জাগ্রত জনগণকে আর ফার্দার বিভাজনের মধ্যে ফেলা যাবে না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলছি যে আপনি মুক্তিযুদ্ধ এবং স্বাভাবিকভাবে ধর্ম, এই দুইটা কার্ড, এটা দুর্ভাগ্যজনকভাবে সত্য, বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে আসছে। কিন্তু ফিরে আসাটাই কিন্তু আমরা ব্যাহত করতে চাই। এবং ব্যাহত করে আমরা কি করতে চাই? আমাদের সেই প্রপঞ্চটা, যে আমরা যে জনগণের যে অধিকার, সেই জায়গায় আমরা রাজনীতি করতে চাই। আপনি যেটা বলছেন খুব সুস্পষ্টভাবে আমরা দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে এবং বাংলাদেশের জনগণের স্বার্থের পরিপন্থী যে কোনো শক্তির বিরুদ্ধে আমরা রাজনীতি করে যাব। এটা আমাদের কমিটমেন্ট। আলাউদ্দিন, সেই বিভাজনের যাদেরকে নিয়ে আসলে বারবার প্রশ্নটি উঠছে, অর্থাৎ বিশেষ রাজনৈতিক দলগুলো, সেখানে জামায়াতকে নিয়েও এখন আপনাদের অনেক অভিযোগ আছে। একটা সময় এটিও ভাবা হয়েছে যে এনসিপি এবং জামায়াত একই সুরে কথা বলে, তাদের দাবি দেওয়াগুলো প্রায় এক। কিন্তু এখন যদি আমি তাকাই, সেখানে আপনাদের মধ্যে, আপনাদের সাথে জামায়াতের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে, আপনাদের সাথে বিএনপিরও এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। একটা লাইন পরে আমি বিরতিতে যেতে চাই। আপনাদের একজন নেতা তিনি বলেছেন, জামায়াত এবং বিএনপি আগে এক প্লেটে বসে খেত, এখন প্লেট ভাগ হয়েছে কিন্তু এক পাতিলের তরকারি। তার মানে কি এটা আসলে শুধুই রাজনৈতিক যে বক্তব্য সেটির মধ্যেই পড়ছে, নাকি আসলে আপনারা সেটাই ভাবছেন? আমি উত্তরটি নিব। আরেকটি বিরতির সময় হচ্ছে। জিপি 30 প্রাথমিক রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি 30 প্রাথমিক রাজকাহন দেখছেন। অ্যাডভোকেট আতিকুর রহমান, জামায়াতের সাথে আসলে বিভিন্ন সময়ে নানান রকম রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হতে দেখা গেছে, এবং যে সময়টাতে আপনারা যাদের সাথে মিত্র ছিলেন, প্রয়োজন অনুযায়ী হয় আপনারা তাদেরকে ছেড়েছেন, নয়তো তারা আপনাদেরকে ছেড়ে দিয়েছেন, এরকম সমালোচনাও আছে বেশ কিছুদিন। অর্থাৎ অন্তত এই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়টাতে এনসিপির সাথে আপনাদের এক ধরনের সখ্যতার কথা দেখা গেছে, কিন্তু এখন এনসিপি নেতারা আপনাদেরকে বলছেন যে আপনারা আসলে একই পাতিলের তরকারি। কেন সেটি? দেখুন, প্রথমত কথা হচ্ছে যে জামাত ইসলামের সাথে আমাদের বিএনপি যে জোট হয়েছিল, এটা প্রায় 20 বছর এই জোটটা আছে, এবং জামাত কখনো ছেড়ে আসেনি। বরং 2018 সালে নির্বাচনের পূর্বে ডক্টর কামালের সাথে বিএনপি ঐক্যপণ করার কারণেই তারা তখন জামাত ইসলামীকে অ্যাভয়েড করেছেন, এবং একটা পর্যায়ে সেটা জোট বিচ্ছিন্ন হয়ে যায়, এবং বিএনপি ঘোষণা দিয়েই তারা সেই জোটকে ভেঙে দিয়েছিল। আমরা সবসময় জোটবদ্ধ থাকার চেষ্টা আমরা করে থাকি। দেখুন, এনসিপি বাংলাদেশের, আমরা সবাই বলি যে তাদের যে আন্দোলন তারা করেছেন এবং তারা সফল হয়েছেন, তাদের সবার প্রতি কিন্তু আমাদের সহানুভূতি ছিল এবং এখনও আছে, এবং আমরা সেই জায়গা থেকে আমরা এনসিপিকে দেখতে চাই। এবং জামাত ইসলামী তার জায়গা থেকে আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, যে আমাদের ইয়াং লিডার যারা নতুন করে রাজনীতি এসেছেন এবং তাদের রাজনৈতিক যাত্রাটা ভালো হোক, সেই প্রত্যাশা আমরা করি। কিন্তু নানা কারণে এখন ঠিক আমরা জানি না ওনারা এই রাজনৈতিক অবস্থান কেন নিয়েছেন।
ওনারা সকালে বিএনপির বিরুদ্ধে, বিকালে জামাতের বিরুদ্ধে, এবং যেই ভাষায় কথাগুলো বলেন, যদি এগুলোকে আমরা খুব বেশি আমলে নিচ্ছি না, কিন্তু এই কথাগুলো অনেকটা হলো মানে ওনাদের রাজনীতির বয়স যা, তাতে কথার ওজনটা অনেক বেশি। এবং আমার কাছে মনে হচ্ছে অতি কথনটাই কিন্তু এই দলের প্রতি তরুণ সমাজের আগ্রহটা কমে গিয়েছে। আমরা ভেবেছিলাম যে এবারের নির্বাচনে এনসিপি একটা ভালো জায়গায় যাবে, কিংবা তারা যে জোটে যাবে সেই জোট জনগণের তারা একটা মানে আশা জায়গা নিয়ে তৈরি করবে। আলটিমেটলি এখন পর্যন্ত এনসিপি কোনো জোটের যাওয়া না যাওয়াটা এখন জনগণের কাছে খুব বেশি হিসাবের বিষয় না, এবং সেটা বুঝতে পেরেই কিন্তু তারা নিজেরা আলাদা হয়েছেন এবং সেই জায়গায় গিয়েছেন। আলাউদ্দিন মোহাম্মদ, সকালে বিএনপি, বিকেলে জামাতের বিরুদ্ধে আপনারা কথা বলছেন। রাজনীতির বয়সের চাইতেও আপনাদের কথার ওজন অনেক বেশি। এই যে আসলে কথার লড়াই, সেই লড়াই আসলে মাঠে লড়াইয়ে পরিণত হবে, সেই আশঙ্কা তৈরি হচ্ছে কি অনেক বেশি? না, প্রথমত জামাতের সাথে আমাদের যে সম্পর্ক, দেখেন গণ অভ্যুত্থানের সময় যেই বিষয়টা একটু আগে বলেছিলাম যে সব শক্তি দল মত পথ নির্বিশেষে এক হয়ে গিয়েছিল। সেখানে জামাতের সাথে যারা অরাজনৈতিক ছেলেপেলে ছিল তারাও এক হয়েছিল, বিএনপিও এক হয়েছিল। কিন্তু পরবর্তীতে যেহেতু নতুন রাজনৈতিক দল সংগঠিত হওয়ার সময় বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পক্ষে আইডেন্টিফাই করা সম্ভব ছিল না যে কারা কোনো রাজনৈতিক দলের সদস্য কিংবা পারপাস বাস্তবায়ন করে কিনা। আমরা কিন্তু রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় জামাতের কাছ থেকে এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি যে অভিজ্ঞতাটা আমাদেরকে জামাতের প্রতি সামহাও বীতশ্রদ্ধ করে ফেলেছে। অভিজ্ঞতাটা কি? আমরা যেখানেই কমিটি করেছি, যেখানেই গিয়েছি, সেখানেই জামাত সাধারণ মানুষ বেশে আমাদের সাথে, হ্যাঁ তোমরা তো তোমাদের সাপোর্ট করতে হবে, তোমাদের রাজনীতি দরকার, হ্যাঁ তোমাদের সাথে রাজনীতি করব, আমাদের সাথে যুক্ত হয়েছেন। কিন্তু ধীরে ধীরে দেখা গেল যে সত্যিকার অর্থেই তারা আসলে আমাদের রাজনীতি, নতুন রাজনীতি করার জন্য এখানে আসেন নাই। তারা এসেছেন তাদের দলের এজেন্ডা বাস্তবায়ন করে নতুন রাজনৈতিক যে প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করার জন্য। এবং সেটার জন্য আমরা কিন্তু অজান্তে, যেমন আমি তো ব্যক্তি পরিবর্তন হই নাই, আমি গত 1.5 বছর ধরে একই ব্যক্তি, কিন্তু কিছুদিন পূর্বে আপনারা জামাতের দোসর, জামাতের পক্ষে, জামাতের মতো করে কথা বলছেন, আপনারা তো জামাতের বি টিম, এই কথাগুলো কিন্তু বলছেন। কিন্তু যখন সত্যিকার অর্থে আমি আমার মতো হয়ে উঠলাম, তখন দেখলাম যে না, আমার গায়ে যে জামাতের কিংবা যারা এখানে যুক্ত হয়েছে তারা বুঝতে পারলাম, তখন কিন্তু আমরা ধীরে ধীরে তাদেরকে আমাদের প্রক্রিয়া থেকে সরিয়ে দিয়েছি। কিছু কিছু ক্ষেত্রে তারাও কেটে পড়েছে এবং তারা সেভোটেজ করে কেটে পড়েছে। সো আমাদের অভিজ্ঞতাটা হলো যে সাংগঠনিকভাবে, একটা হলো জাতীয়ভাবে, জাতীয় অভিজ্ঞতার দিকে আমি না যাই, সেটা সবাই সবার মতো করে দেখছে। সাংগঠনিকভাবে এনসিপি দেখেছে, এনসিপি থেকে অনেকে অনুভব করছে যে তারা সামহাও জামাতের রাজনৈতিক প্রক্রিয়া দ্বারা, রাজনৈতিক গতিপথ দ্বারা প্রতারিত বোধ করছে। এই জায়গা থেকে না, আমি জাস্ট এই জিনিসটা বলছি। ধরেন বিএনপির বিরুদ্ধে অভিযোগের মাত্রাটা ভিন্ন। বিএনপি তো আপনার এনসিপির মধ্যে তাদের ইনক্লুডার ঢুকায় নাই, জামাতে না। লন্ডন থেকে এনসিপি কে নানা ভয় দেখানো হয়েছে, একটা উদাহরণ আমি একটু জানতে চাই, কিরকম ভয় দেখানো? কোন জায়গায় ভয়টা? আমি লন্ডন থেকে এনসিপি কে নানা ভয় দেখানো হয়েছে। না, আমি দেখেন, আমি যে আলাপটায় ছিলাম, আপনি ভয় দেখান, আপনি আমাকে গুলি করেন, আমি তো বুক পেতে দিব, আই নো দিস। বাট আপনি আমার বন্ধু বেশে আসলেন যে আপনি আমার রাজনীতি করবেন, আমার সাথে আছেন, এবং বন্ধু বেশে আপনি খুব গুরুত্বপূর্ণ জায়গায় এসে আমার রাজনৈতিক প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করছেন। দুইটা কি সঠিক? দুইটা কি একই রকম মাত্রায় পড়ে? আমি তো ওপেনলি আসবে, সে যদি আপনার কামান নিয়ে আসা, আমি যদি ফেস করতে চাই ফেস করব, কিন্তু আমার বন্ধু বেশে যদি শুই নিয়ে আসে, সেটাও কিন্তু আমার জন্য যন্ত্রণার হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে আমাদের অভিজ্ঞতাটা খুবই বিরূপ এবং আমরা এই ধরনের অভিজ্ঞতা প্রত্যাশা করি না। এবং সেই জায়গা থেকেই মূলত আমরা জামাতের প্রতি আমাদের যে অবস্থান, এই অবস্থানটা কোনো হিস্ট্রিক্যাল অবস্থান না। জাস্ট লেট মি এই ওয়ার্ডটা শেষ করে দেই। জামাতের প্রতি আমাদের অবস্থান কোনো হিস্ট্রিক্যাল বায়াস থেকে না। জামাতের প্রতি আমাদের অবস্থান আমাদের নিজের রাজনৈতিক পথ চলা, রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রতিনিয়ত যে বাধাগুলো আমরা ভিতর থেকে সংগঠিত হয়েছে, ভিতর থেকে অনুভব করেছি, সেই জায়গা থেকে এসেছে। দেখুন, এনসিপির যে আন্দোলনটি, জামাত ইসলামী আমাদের একটা দৈন্যতা তৈরি হয়ে যায় নাই যে এনসিপি থেকে আমাদেরকে লড়াই করতে হবে সেখানে, বরং এনসিপি এনসিপির হয়ে জামাত লড়াই করবে সেই কথা কি কখনো যিনি বলেছেন, এখানে প্রতারণার কি হলো? আপনারা বন্ধু বেশে তাদের ভিতরে ঢুকে তাদের সাথে প্রতারণা করেছেন, এই অভিযোগ করেছেন ওনারা বলুক। সেটা শুনেন, এই যে উনি বিশ্লেষণগুলো ওনারা করেন, এগুলো জনগণ দেখে। কিন্তু এই যে ওনাদের একটা ওভার স্মার্ট বাপ দেখানো পলিটিক্সে, ওভার স্মার্ট বাপটা ওনাদেরকে ডুবাবে,
ওভার স্মার্ট, আমি খুব ওভার স্মার্ট হয়ে গেছি। রাজনীতি একটা ক্রমাগত প্রক্রিয়া। আমি আজ এখানে কথা বলছি, আমি 30 বছর রাজনীতি করে আসছি আমি, কিন্তু আমরা 1 বছরে সব রাজনীতি বিশ্লেষণ করে আমার পথটাই সঠিক পথ, আর বড় দলগুলো ঢুকে ওখানে প্রতারণা করছে, এই যেহেতু আলোচনাগুলো যখন আমরা করি শোতে বসে, মানুষ বসে হাসে, কি বলছে, আমরা মনে করি রাজনীতি একটা দীর্ঘ পথ পরিক্রমা। এখানে 1 বছরের মধ্যে এসে সব দল খারাপ, আমরা মোটামুটি একদম এগিয়ে আছি, এই যে মনোভাবটা, এই মনোভাব কোনো মাহমুদা হাবিবা, আপনাদের বিরুদ্ধে অগ্রসর অভিযোগ করতে আছে পারে লন্ডন না। থেকে এনসিপি-কে নানা ভয় দেখানো হয়েছে। এনসিপি-কে বিএনপির কেন ভয় দেখাতে হলো? অভিযোগ করতে তো সমস্যা নাই, এই অভিযোগের তো মানে সত্যি কথা হচ্ছে যে অভিযোগ করতে তো ট্যাক্স দিতে হয় না। ট্যাক্স দিতে হলে কয়েকজন নেতাকে খুব সিরিয়াস ট্যাক্স দিয়ে দেউলিয়া হয়ে যেতে হতো। ও একটা ইনসিডেন্ট তো দেখাক, একটা প্রমাণ দেখাক, একটা রেকর্ড দেখাক, একটা কথোপকথন তুলে ধরুক। দেখুন, মুখের কথা এটা ততক্ষণ পর্যন্ত, মুখের কথা যতক্ষণ পর্যন্ত এটা এভিডেন্স ব্যাক না হয়। আমি আমার আগের আলোচনায় 2-3টা কথা একটু বলে আসি, অনেক বিষয় আমি জানি না, কোনো স্পেসিফিক প্রশ্ন না থাকলে আমি একটু আগের আলোচনা থেকে কথা বলতে চাই। তার মানে এই লন্ডন থেকে যে ভয় দেখানো হয়েছে এই অভিযোগটা মিথ্যা? অভিযোগ আমি অভিযোগের মানে বেসিসই তো জানি না, আমি এটা একসেপ্ট করারই তো সুযোগ নাই। রিজেকশনের প্রশ্ন তো পরে, একসেপ্ট করলে না রিজেকশনের কোশ্চেন আসবে। আপনি তো আমাকে একটা ঘটনা তুলে বলবেন যে এইভাবে এই ঘটনার কারণে এটা লন্ডন থেকে আপনাদেরকে নানানভাবে ভয় ভীতি দেখানো হচ্ছে। না, আমার কাছে আমি আপনার কাছ থেকে শুনলাম যেই বা যারা বলেছে, আমার মনে হয়েছে যে আমি এটাকে অন করছি না। আমার কাছে মনে হচ্ছে যে এটা এমন না। লন্ডন থেকে আপনারা কে ভয় দেখাচ্ছে? এটা কি ব্রিটিশরা ভয় দেখাচ্ছে নাকি বিএনপি ভয় দেখাচ্ছে? যিনি বলেছেন তিনি খুবই পরিচিত নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি আজকে বলেছেন লন্ডন থেকে নানা ভয় দেখানো হয়েছে, আমরা বাস্তবে কাউকে ভয় পাই না, তারা আবার অনলাইনে ভয় দেখায়। ওইটাই আমি বলতে চাচ্ছিলাম যে কিছু কিছু নেতা দেউলিয়া হয়ে যেতেন যদি অভিযোগের কারণে ট্যাক্স দিতে হতো। এত মানে কথা, মানে কিছু কথা রাজনীতিতে আপনি শিষ্টাচার বহির্ভূত এবং অন্তর্ভুক্ত দুটোই আছে, আপনি কিভাবে চলবেন ওটা আপনার ডিসিশন। যাই হোক, আমি একটু আগের কথাতে আসি। আমার সম্মানিত সহ আলোচক আছেন জামাত ইসলামের ভাই, আমি আমি কিন্তু সাধুবাদ জানাই ওনারা যে নন্দীকে নমিনেশন দিয়েছেন, বাট উনি কিন্তু আগের যে নারায়ণ চন্দ্র একান্ত কাছের মানুষ, এই জাস্ট ইমিডিয়েট পাস্ট যে অবৈধ এমপি তার অত্যন্ত কাছের মানুষ। এবং এখানে অবশ্যই এইটা ভেরি গুড স্টেপ, এটা স্টেপ নিয়ে, কিন্তু আপনি যখন ওই স্বৈরশাসকদের পুনর্বাসন করবেন তখন কিন্তু এটা ভয়ঙ্কর বিষয়। আর আরেকটা ছোট্ট, এনসিপি কিন্তু একটা চমৎকার উদাহরণ দেখিয়েছে, 125 জনের মধ্যে 14 জন নারীকে তারা মনোনয়ন দিয়েছে। জামাত ইসলামী 300-এর মধ্যে আমার জানা মতো এখনো একটাও দেয়নি। ইনক্লুশনের কথা ভাবলে আমি ভাইয়াকে বলবো এখনো সময় আছে, তারা যেন কয়েকটা নারী প্রার্থী দেন। এটা যাই হোক, এখন আরেকটা জিনিস দেখুন, 71 নিয়ে অনেক কথা হয়, 24 নিয়ে অনেক কথা হয়, তুলনার চেষ্টা করা হয়, প্রয়োজন নাই। বাংলাদেশে 71 আজীবন প্রাসঙ্গিক থাকবে যতদিন বাংলাদেশ বলে দেশটা এক্সিস্ট করবে। কাজে এই জায়গাটায় একটা ভয়ঙ্কর রকম ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়া, যেখানে এমন অনেকেই মানে বিচারিক প্রক্রিয়ায় হত্যাকাণ্ড ঘটেছে যারা হয়তো ওই অপরাধের জন্য লায়াবলি ছিলেন না, কিন্তু দ্যাট ডাজ নট রিজেক্ট 71 ইটসেলফ। এটা সবসময় মাথায় রাখতে হবে। কাজে ওই যে নিষ্পত্তি হয়ে গেছে যখন আমরা বলি, এটা মনে রাখতে হবে যেটা কিন্তু আমরা বহন করি, হ্যাঁ, আমরা ক্যারি করি। 71 কার্ডটা কেন উঠে আসে? 71 কেউ কার্ড খেলে না। যেটা হয় 71 কথাটা বারবার উঠে আসার কারণ ইদানিং অনেক তরুণ, ঠিক যেভাবে আপনি লন্ডন নিয়ে কথা শুনে, এরকম অসংখ্য কথা আমরা আমাদের আগামী নেতৃত্ব যাদের হাতে যাবে তাদের মুখে শুনি, যেটা তারা মানে তাদের কথা এতটা অশ্রদ্ধাসূচক হয় যে তখন 2-3টা কথা বলাটা আমাদের দায়িত্ব হয়ে পড়ে, এবং প্রতিটা মানুষের, প্রতিটা বাংলাদেশি নাগরিকদের একটা দায়িত্ব আমি মনে করি। আপনি ব্রেক নেবেন? না, আমার আর 10 সেকেন্ড সময় আছে। আচ্ছা, তাহলে আরেকটা জাস্ট যেটা আমি জাস্ট যেই কথাটা আমি বলছি যে রাজনীতিতে বড় কথা থাকবে, অভিযোগ পাল্টা অভিযোগ থাকবে, তরুণ নেতারা, আমি এটা জানি, রাজনীতি মানেই কিন্তু লেভারেজ এক্সচেঞ্জ। যদি জামাত ইসলামী যদি লেভারেজ এক্সচেঞ্জ করে থাকে এনসিপির সাথে, তারা হয়তো এখন ম্যাচিওর হয়েছে। আপনাদের তিনজনকে আজকে রাজখান আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জীবিত ইস্পাত মিত্র রাজখান থেকে ফিরবো আগামী রোববার নতুন রাজখান নিয়ে। এবিসির সঙ্গেই থাকুন।